কেএম ডিজে স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট 3 ভেরি সাজেস্টিভ কোশ্চেন দ্বারা মক টেস্ট 3 কোশ্চেন এবং উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে। কোশ্চেনগুলো পরীক্ষায় অনেক কমন থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম কোশ্চেন, x গ্রাম দ্রাবক আকস্মিক কলয়েডের উপস্থিতিতে 10 ml 10% ইনিশিয়াল দ্রবণ যোগ করলে তঞ্চনে বাধা দেয়, তাহলে কলয়েডের স্বর্ণ সংখ্যা কত? তা স্বর্ণ সংখ্যা যেহেতু মিলিগ্রামে হয় আর আমাকে এখানে গ্রামে দেওয়া আছে, তাহলে গ্রামকে মিলিগ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, উত্তর হবে 1000x, অর্থাৎ একের ঘ। দুয়ের কোশ্চেন, AgI মাইনাস সলের তঞ্চনের জন্য সর্বাপেক্ষা বেশি কার্যকরী কোনটা? তাই AgI মাইনাস বলতে চাইছে ওটা হচ্ছে নেগেটিভ কলয়েড। তাই নেগেটিভ কলয়েড তঞ্চনের জন্য পজিটিভ আধান যার বেশি, তাই সেটাই হবে বেশি কার্যকরী। তাহলে আমরা যদি দেখি Na প্লাস প্রথমটা, তারপরে Ca2 প্লাস, তারপরে Al3 প্লাস, তারপরে K প্লাস, তাহলে Al3 প্লাসের আধান যদি বেশি তাহলে ওটাই বেশি কার্যকরী হবে, অর্থাৎ ঘ অপশান, গ অপশান Al2SO4 3। চলে আসে তিনের কোশ্চেন, কলয়েডের কোন ধর্মটি কলয়েড কণাগুলি আধানের উপর নির্ভর করে না? তাহলে তঞ্চন আধানের উপর নির্ভর করে, ইলেকট্রো অসমোসিস আধানের উপর নির্ভর করে, টিন্ডাল প্রভাব নির্ভর করে না। তাহলে অপশান হবে গ, তিনের গ, টিন্ডাল প্রভাব। চারের কোশ্চেন, AgNO3 দ্রবণে অতিরিক্ত কেআই যোগ করলে উৎপন্ন সলের সংকেত কী হবে? তাহলে এখানে AgI অদক্ষেপ উৎপন্ন হবে। এবারে যেহেতু অতিরিক্ত কেআই নেওয়া হয়েছিল, তাহলে সম আয়ন যেটা অধিসূচিত হবে। তাহলে এখানে সম আয়ন হচ্ছে I মাইনাস, তাহলে AgIর পৃষ্ঠতলে I মাইনাস অধিসূচিত হবে, তাহলে হবে নেগেটিভ কলয়েড, অর্থাৎ AgI মাইনাস তৈরি, অর্থাৎ হবে খ অপশান AgI মাইনাস। আবার বলছি, অদক্ষেপের পৃষ্ঠতলে যেটা সম আয়ন থাকবে সেটাই অধিসূচিত হবে। এখানে কেআই এর মধ্যে I এবং AgI এর মধ্যে I, সম আয়ন থাকার কারণে I মাইনাস ওই AgI এর পৃষ্ঠতলে অধিসূচিত হচ্ছে, অর্থাৎ AgI মাইনাস কলয়েড উৎপন্ন হবে। পাঁচের কোশ্চেন, কোন একটি কলয়েড ক্যাটাফোরেসিস দেখায় সলটির তঞ্চনের জন্য কোনটা বেশি কার্যকরী? তাহলে ক্যাটাফোরেসিস দেখায় মানে ওটা হচ্ছে ধনাত্মক কলয়েড, কারণ ক্যাথোডের দিকে ক্যাটানি যায়, তাহলে ধনাত্মক কলয়েড। তাহলে ধনাত্মক কলয়েডকে তঞ্চন করতে গেলে ঋণাত্মক আধান যত বেশি হবে তত বেশি কার্যকরী হবে। তাহলে আমরা প্রথমটাতে দেখছি FeCN6 4 মাইনাস হবে, দ্বিতীয়টাতে Cl মাইনাস, তৃতীয়টাতে PO4 3 মাইনাস, আর চতুর্থটাতে SO4 2 মাইনাস, অর্থাৎ হবে প্রথম অপশানটা মানে K4FeCN6টা বেশি কার্যকরী হবে। ছয়ের কোশ্চেন, FeOH3 অদক্ষেপে FeCl3 যোগ করলে ধনাত্মক কলয়েড সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? তাহলে এটা হচ্ছে পেপটাইজেশন বা অপলয়ন, অর্থাৎ হবে খ অপশান। এই অদক্ষেপ থেকে তড়িৎ বিশ্লেষণ যোগ করে কলয়েড সৃষ্টি করাকে পেপটাইজেশন বলা হয়। তাহলে এই যে 6টা কোশ্চেনের মধ্যে কলয়েড থেকে একটা কম কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তো 7এর কোশ্চেন, PtH2 গ্যাস 1 atm H প্লাস এর পিএইচ এর মান 3 দেওয়া আছে, তড়িৎদ্বার বিভব কত? তাহলে এখানে আমরা যদি সমীকরণ করি, এই H2 থেকে H প্লাসের সমীকরণে আমরা নান সমীকরণ যদি বসাই, E সমান E0 মাইনাস 0.059/2, যেহেতু ইলেকট্রন সংখ্যা 2 হবে, লগ H2/H প্লাসের স্কোয়ার বসিয়ে দেবো, আর পিএইচের মান আমরা H প্লাসের মান পেয়ে যাব। H প্লাসের মান হচ্ছে 10⁻³ যেহেতু পিএইচের মান 3 দেওয়া আছে, এখান থেকে আমরা জানতে পারবো H প্লাসের মান 10⁻³, কারণ আমরা পিএইচের রাশিমালা আছে মাইনাস লগ H প্লাস। তো এই পিএইচ এই কারণে দেওয়া আছে H প্লাসের গাঢ়ত্ব জানার জন্য। তাহলে আমরা যদি বসিয়ে দিই, সরল করলে কাটাকাটি করলে যেটা আসবে ওই 0.177 ভোল্ট, অর্থাৎ প্রথম অপশানটা। চলে আসি 8এর কোশ্চেন, একটি তড়িৎ রাসায়নিক কোষের কোষ ধ্রুবক কোনটা? তাহলে কোষ ধ্রুবক জানতে গেলে আমাদের কে দিয়ে যেহেতু সমীকরণ দেওয়া আছে, আমরা সবাই জানি যে আপেক্ষিক পরিবাহিতা K সমান 1/r × L/A, আর L/A এটা হচ্ছে কোষ ধ্রুবক, অর্থাৎ L/A সমান হবে RK, অর্থাৎ 8এর খ অপশান। আবার বলছি K সমান 1/r × L/A, L/A এটা কোষ ধ্রুবক, তাহলে L/A সমান RK। 9এর কোশ্চেন, বিজারণ বিভবের মান দেওয়া আছে এই চারটার কোনটা উত্তম বিজারক? তাহলে দেখতে হবে যার মান সবচেয়ে কম সেটাই উত্তম বিজারক হবে, কারণ যা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপর দিকে রয়েছে তারা নেগেটিভ এবং তাদের মান কম, তারাই হচ্ছে বেশি বিজারক। তাহলে যত মান কম হবে বিজারণ বিভবের মান,
ততই হচ্ছে উত্তম বিজারক হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়ামের হচ্ছে উত্তম বিজারক, মান সবচেয়ে কম। চলে আসি 10-এর কোশ্চেন, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সর্বোচ্চ? তাহলে মোলার পরিবাহিতা যত গাঢ়ত্ব কম হবে তত মোলার পরিবাহিতা বেশি হবে, অর্থাৎ তত লবণ লঘু হবে। এখানে দেখতে পাচ্ছি গাঢ়ত্ব কম গ এবং ঘয়ে, কিন্তু গয়ে আছে HCl আর ঘয়ে আছে NaCl। তাই HCl এ H+ আকার যেহেতু ছোটো, তার পরিবাহিতা বেশি হবে, অর্থাৎ হবে গ অপশান 0.002 mHCl। চলে আসি 11 কোশ্চেন, গলিত Al2O3 থেকে 18 গ্রাম Al উৎপন্ন করতে কত তড়িতের প্রয়োজন? তাহলে আমাদের মনে রাখতে হবে Al2O3 থেকে Al উৎপন্ন করতে 6 ফ্যারাডে লাগে, কারণ জ্বালানি সংখ্যার পার্থক্য যত হয় ততই ফ্যারাডে লাগে। আর অর্থাৎ 54 গ্রাম Al উৎপন্ন করতে 6 ফ্যারাডে লাগে, কারণ দুটো L যেহেতু এক একটা ভর 27 করে হয়, তাহলে 54 গ্রাম Al উৎপন্ন করতে 6 ফ্যারাডে লাগে, তাহলে 18 গ্রাম Al উৎপন্ন করতে 2 ফ্যারাডে লাগবে, গ অপশান। 12 কোশ্চেন, NaCl, HCl এবং CH3COOH এর অসীম লঘুতা মোলার পরিবাহিতার মান দেওয়া আছে। তাহলে CH3COOH এর অসীম লঘুতা মোলার পরিবাহিতা কত হবে? তাহলে যেহেতু CH3COOH এর বের করতে হবে, তাহলে এখানে CH3COO- রয়েছে CH3COON এর মধ্যে, আর H+ রয়েছে HCl এর মধ্যে, অর্থাৎ এই দুটোর মোলার পরিবাহিতা যোগ হবে, অর্থাৎ CH3COONA এবং HCl এর মোলার পরিবাহিতা যোগ হবে, সেখান থেকে NaCl এর মোলার পরিবাহিতা বিয়োগ করতে হবে, দিলেই আমাদের মান চলে আসবে। তাহলে দুটো যোগ হবে, একটা বিয়োগ হবে। কোন দুটো যোগ হবে বুঝবে কী করে? যে যোগটা চেয়েছে তার যে দুটো আয়ন রয়েছে সেই দুটো আয়ন যে লবণের মধ্যে রয়েছে বা যে যোগের মধ্যে রয়েছে তাদের মোলার পরিবাহিতা যোগ হবে, আর বাকিটা বিয়োগ হবে। অর্থাৎ এখানে HCl এবং CH3COON এর মোলার পরিবাহিতা যোগ হবে আর NaCl এর মধ্যে বিয়োগ হবে, করলে যেটা মান আসবে 390.5, অর্থাৎ ঘ অপশান। 13 কোশ্চেন, Mg(Mg2+Cu)Cu2+Cu, এখানে একটা কোষ দেওয়া আছে, ডান দিকেটা আছে ক্যাথোড, বাম দিকেটা অ্যানোড, আর প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে Mg আর কপারের। তাহলে আমাদের কোষটি প্রমাণ তড়িৎচালক বল কত? তাহলে প্রমাণ তড়িৎচালক বল বের করতে গেলে ক্যাথোডের বিভব থেকে অ্যানোডের বিভব বাদ দিতে হবে। এখানে ক্যাথোড এবং অ্যানোড কিন্তু সবসময় বিজারণ বিভব হিসেবে থাকতে হবে, মানে এখানে এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বিজারণ বিভব হিসেবে দেওয়া আছে, কিন্তু কপারের ক্ষেত্রে Cu থেকে Cu2+ দেওয়া আছে, অর্থাৎ জারণ বিভব হিসেবে দেওয়া আছে। তাহলে ওটাকে বিজারণ বিভব করে নিতে হবে, বিজারণ বিভব করতে গেলে যার সাইনটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানে E0Cu/Cu2+ এর মান দেওয়া ছিল -0.34 ভোল্ট, যেটা করতে হবে E0Cu2+/Cu করলে যেটা আসবে 0.34 ভোল্ট। এবারে আমরা ক্যাথোড থেকে অ্যানোডের মান বিয়োগ করে দেবো। তাহলে ক্যাথোড তো এখন হয়ে গেছে 0.34 ভোল্ট, আর অ্যানোডের মান -2.37 ভোল্ট, মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, অর্থাৎ দুটো যোগ হবে 2.37 প্লাস 0.34 যোগ করলে যেটা আসবে 2.71 ভোল্ট। তাহলে 13 কোশ্চেন হচ্ছে ক। আবার বলে দিচ্ছি যে মানগুলো সব বিজারণ বিভবের থাকতে হবে, যদি জারণ বিভব দিয়ে দেয় তাহলে সাইন চেঞ্জ করে বিজারণ বিভব করে নিতে হবে। চলে আসছি 14 কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, লুকাস বিকারকের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে কোনটা? তাহলে লুকাস বিকারক হচ্ছে যে টার্সিয়ারি অ্যালকোহল, সেটা সবচেয়ে ভালো বিক্রিয়া করে। তাহলে টার্সিয়ারি অ্যালকোহল যে চেনার উপায় হচ্ছে, আমাদের যে একই কার্বনে যদি একাধিক শাখা থাকে তাহলে টার্সিয়ারি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হবে না, দ্বিতীয়টা হবে না, তৃতীয়টাও হবে না, চতুর্থটাতে দেখতে পাচ্ছি 2-মিথাইল প্রোপান 2, অর্থাৎ 2 নম্বরে মিথাইলও রয়েছে আর অলও রয়েছে, তাহলে ওটাই টার্সিয়ারি হবে, অর্থাৎ ঘ। 14 ঘ অপশান। 15 কোশ্চেন, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না? তা আয়োডোফর্ম পরীক্ষা দিতে গেলে কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। তাই যে সমস্ত যৌগে কিটো মিথাইল গ্রুপ থাকে তারাই আয়োডোফর্ম দেয়, এবং অ্যালকোহলগুলির ক্ষেত্রে জারণ করে দেখতে হবে কিটো মিথাইল গ্রুপ পাওয়া যায় কিনা। প্রথম যে অ্যালকোহল রয়েছে ওখানে জারণ করে যদি দেয় CH3CH পাবো, তাহলে ওর মধ্যে কিটো মিথাইল গ্রুপ রয়েছে। দ্বিতীয়টাতে যদি আমি অ্যালকোহলটাকে জারণ করি CH3CO CH3 পাবো, এখানেও কিটো মিথাইল গ্রুপ আছে। তৃতীয়টাতে যদি দেখি CH3CH2CH পাবো, CH3CH2CH মানে কিটো মিথাইল গ্রুপ নেই, কিটো ইথাইল গ্রুপ রয়েছে, সেই কারণে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা শনাক্ত করা যায় না। সালফারটা তো কিটো মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। তাহলে 15 গ অপশানটা আয়োডোফর্ম বিক্রিয়া দ্বারা শনাক্ত করা যায় না। চলে আসি 16 কোশ্চেন, নিচের কোনটি বেশি অম্লধর্মী? তাহলে অম্লধর্মী হতে গেলে আমরাতে OH, যেহেতু আমাদের বন্ধন দুর্বল, ওখান থেকে H+ সহজে পাওয়া যাবে। এবারে যত -I এবং -R প্রভাবযুক্ত গ্রুপ থাকবে বেঞ্জিন বলে, তত অ্যাসিড ধর্ম বাড়বে, কারণ -I -R প্রভাব থাকা হলে OH বন্ধন আরও দুর্বল হয়ে যাবে, ফলে H+ সহজে পাবো। আমরা দেখতে পাচ্ছি খ
খ এবং গয়ে NO2 গ্রুপ রয়েছে আর NO2 গ্রুপের -I এবং -R দুটোই প্রভাব রয়েছে, তাহলে ওখানে বেশি অম্লধর্মী হবে। এই দুটোর মধ্যে যদি তুলনা করে দেখা যায় প্যারাটা বেশি অম্লধর্মী, অর্থটা কম অম্লধর্মী। কেন? অর্থতে কাছাকাছি থাকার কারণে ওদের মধ্যে ও আর এইচের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয়ে যায়, সহজে H+ ছাড়ে না। যদিও অন্য গ্রুপ যদি থাকতো তাহলে কিন্তু অর্থ কাছাকাছি থাকার কারণে বেশি অম্লধর্মী হতো, কিন্তু NO2 এবং OH দুটো কাছাকাছি থাকার কারণে ওখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন হয়ে যাচ্ছে, এখানে অর্থটা কম আম্লিক, তাহলে প্যারাটা বেশি আম্লিক হবে, অর্থাৎ খ অপশান 16 খ। চলে আসি 17 কোশ্চেন, নিচের কোনটি উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা প্রস্তুত করা যায়? তা উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা প্রস্তুত করা যায় যে ইথার তার একটা দিক অবশ্যই প্রাইমারি হবে, কারণ উইলিয়ামসন বিক্রিয়া একটা অ্যালকোক্সাইড নেওয়া হয় যেটা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যে কোনোই হতে পারে, কিন্তু অ্যালকিল হ্যালাইড একটা নেওয়া হয় যেখানে গিয়ে ওই অ্যালকোক্সাইড যুক্ত হয়, সেটা অবশ্যই প্রাইমারি হয়। সেই কারণে উইলিয়ামসন বিক্রিয়ার যে ইথার তৈরি হয় তার একটা সাইড অবশ্যই প্রাইমারি হতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি প্রথমটাতে একটা সাইড প্রাইমারি রয়েছে, দ্বিতীয়টাতে দুটো সাইড একদিকে টার্সিয়ারি একদিকে বেঞ্জিন বলে হবে না, তৃতীয়টাতে দুদিকেই টার্সিয়ারি হবে না, চতুর্থটাতে দুদিকেই বেঞ্জিন বলে হবে না, তাহলে একমাত্র প্রথম অপশানটাই করা যাবে, কারণ একটাই প্রাইমারি, একদিকে প্রাইমারি রয়েছে একদিকে টার্সিয়ারি রয়েছে। তাহলে 17 ক। চলে আসি 18 কোশ্চেন। 18 কোশ্চেনে যেটা দেখতে পাবো যে ফেনলকে CCl4 সহযোগে উত্তপ্ত করলে এবং NaOH সহযোগে উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে? এটা রাইমার টিমান বিক্রিয়া। এখানে যেহেতু জলীয় আদ্র বিশরণের কথা বলা নাই, তাহলে এটা আমরা হবে সোডিয়াম স্যালিসাইলেট মানে OHCOO, মানে এটা লবণ হিসেবে থেকে যাবে, যেহেতু আদ্র বিশরণের কথা বলা নাই, তাহলে OHCOO, তাহলে হবে গ অপশান। চলে আসি CH3OCCH3 মানে একটা ইথার দেওয়া আছে, তাকে এই সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে A এবং B পাওয়া যাবে। তাহলে A এবং B কি? তাহলে এখানে A আর B যেটা হবে, একটা ইথারকে যখন এই দিয়ে ভাঙা হয়, ভালো করে মনে রাখার চেষ্টা করো, দেখতে হবে ইথারের দুদিকের মধ্যে কোনো দিকে ক্যাটায়ন শোষিত কিনা। ক্যাটায়ন শোষিত বিভিন্ন কারণে দুটো কারণে হতে পারে, এক রেজোনেন্স থাকলে শোষিত হয় আর টার্সিয়ারি গ্রুপ থাকলে শোষিত হয়। তাই এখানে দেখতে পাচ্ছি যে ইথার দিয়ে আছে তার একদিকে টার্সিয়ারি গ্রুপ রয়েছে, তাহলে এই ক্যাটায়ন শোষিত হবে, আর ক্যাটায়ন শোষিত হওয়া মানে তার সঙ্গে জাস্ট I- আয়নটা যুক্ত হয়ে যাবে, আর বাকি এইচটা ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে যেটা পাবো CH3CI আর CH3OH মানে খ অপশান। যদি দুদিকে ইথারের দুদিকে অ্যালকিল গ্রুপে কোনো দিকে ক্যাটায়ন সুস্থ না হয়, তখন I- SN2 কৌশলে যেদিকে ফাঁকা মানে যেদিকে প্রাইমারি সেদিকে গিয়ে যুক্ত হবে। তাহলে এখানে যেহেতু টার্সিয়ারি রয়েছে, টার্সিয়ারি ক্যাটায়ন শোষিত, তো ক্যাটায়নের সঙ্গে জাস্ট I- আয়ন যুক্ত হয়ে গেছে, আর OHটা ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ খ অপশান হবে CH3OH প্লাস CH3CI। চলে আসি 20 কোশ্চেন। স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া আছে, সেখান থেকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O, এখানে A পাওয়া যাবে। তাহলে এটা কি? তাহলে স্যালিসাইলিক অ্যাসিডে যখন CH3CO2O দেওয়া আছে, এটা COOH এর সঙ্গে বিক্রিয়া করবে না, করবে OH এর সঙ্গে, আর OH এর সঙ্গে বিক্রিয়া করলে যেটা তৈরি হবে OCOCH3, যেটা হচ্ছে অ্যাসপিরিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হবে অ্যাসপিরিন। তাহলে হবে গ, 20 গ। চলে আসি 21 কোশ্চেন। ফেনলের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ফেনল হচ্ছে সঙ্গে ব্রোমিন জল যদি থাকে তাহলে 3টা ব্রোমিন গ্রুপ ঢুকে যাবে, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমোফেনল। যদি ব্রোমিন জল নিয়ে ব্রোমিন CH2 নেওয়া হতো, ব্রোমিন CCl4 নেওয়া হতো, তাহলে একটা ব্রোমিন ঢুকতো, কিন্তু এখানে ব্রোমিন জল নেওয়া আছে মানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল হবে। 22 কোশ্চেন, নিচের কোনটা SN2 কৌশলে সবচেয়ে ভালো? তো SN2 কৌশল হতে গেলে প্রাইমারি হতে হবে, আর এখানে যে প্রথমটা টার্সিয়ারি, দ্বিতীয়টা সেকেন্ডারি, তৃতীয় এবং চতুর্থটা হচ্ছে প্রাইমারি, তবে দুটোর মধ্যে যদি দেখা যায় I- সহজে বেরিয়ে যায়, মানে লিভিং গ্রুপের ক্ষমতা বেশি, এই কারণে ঘ অপশানটা অর্থাৎ CH3CH2I এটা হচ্ছে SN2 বিক্রিয়া সবচেয়ে ভালো কার্যকরী হবে। 23 কোশ্চেন, নিচের বিকারকগুলির মধ্যে একটি ইলেকট্রোফাইল কোনটা? তাহলে ইলেকট্রোফাইল হতে হলে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হতে হবে, তাহলে প্রথমটার ইলেকট্রন বেশি, তারপরটা ইলেকট্রন ওর মাথায় লোন পেয়ার রয়েছে, NH3 ক্ষেত্রে লোন পেয়ার রয়েছে, একমাত্র AlCl3 অষ্টপূর্তি হয়নি, ওটাই হবে ইলেকট্রোফাইল, তাহলে গ অপশান AlCl3। 24 কোশ্চেন, নিচের কোনটি টটোমারিজম প্রদর্শন করবে? তা টটোমারিজম প্রদর্শন করতে গেলে কিটো গ্রুপ এবং তার পাশে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আমরা যদি দেখি 2-বিউটিনও হবে না, ল্যাকটিক অ্যাসিডও হবে না, 2-পেন্টানোন, কারণ এখানে 2 নম্বরে কিটো গ্রুপ রয়েছে আর কিটো গ্রুপের পাশের কার্বনেও আলফা হাইড্রোজেন রয়েছে, তাহলে টটোমারিজম হবে। তাহলে টটোমারিজম হতে গেলে কিটো গ্রুপ থাকতে হবে এবং তার পাশে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তবে কিটো থেকে ইনল হবে বা ইনল থেকে কিটো হবে। তাহলে 24 গ।
25-এর কোশ্চেন, নিচের কোনটি নাইট্রোজেনের ল্যাসান পরীক্ষায় সাড়া দেয় না? তো নাইট্রোজেনের ল্যাসান পরীক্ষায় সাড়া দিতে গেলে যেটা দেবে না, প্রথমটা দেবে, দ্বিতীয়টা দেবে না। কেন দ্বিতীয়টা দেবে না? কারণ ওখানে কার্বন নেই। কারণ ল্যাসান পরীক্ষা হতে হলে CN- পাওয়া যায়। তাহলে যেহেতু এখানে কার্বন নেই, তাহলে সোডিয়াম যোগ করে যখন জৈব যৌগের সঙ্গে সোডিয়াম যোগ করে উত্তপ্ত করা হবে, তখন কিন্তু CN- পাওয়া যাবে না। CN- না পেলে নাইট্রোজেন দ্বারা শনাক্তকরণ করা যাবে না। তাহলে খ অপশান NH2OH এই সেল হবে না। একই রকম হাইড্রোজেন যদি থাকতো NH2NH2, সেখানেও কার্বন না থাকার কারণে নাইট্রোজেনের ল্যাসান পরীক্ষা সাড়া দেয় না। তাহলে এখানে খ অপশান। 26-এর কোশ্চেন, নিচের কোনটি আলোক সক্রিয়? তাহলে আলোক সক্রিয় হতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন বলতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে হবে। আমরা যদি দেখি, প্রথমটাতে একই মৌল রয়েছে, হবে না। দ্বিতীয়টাতে কিন্তু আলাদা আলাদা সব, তাহলে ওটাই কাইরাল কার্বন, ওটাই আলোক সক্রিয়। ঘর অপশানে যদি দেখি, ওখানেও কাইরাল কার্বন দুটো রয়েছে, কিন্তু ওটা প্রতিসম যৌগ হওয়ার কারণে ওটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। তাহলে আলোক সক্রিয় হতে হলে কাইরাল কার্বন থাকতে হবে এবং অপ্রতিসম হতে হবে। তাহলে একমাত্র খ অপশানটা আলোক সক্রিয়, আর ঘটা কাইরাল কার্বন থাকলে ওটা প্রতিসম হওয়ার কারণে ওটা আলোক নিষ্ক্রিয়। তাহলে 26-এর খ। চলে আসছি 27-এর কোশ্চেন, বিউটিনের টু ইনের ওজোন লেসের ফলে কি উৎপন্ন হয়? ওজোন লেসের বিক্রিয়ায় ওজোন যুক্ত হয়ে আবার ভেঙে যায়। এখানে জাস্ট ডবল বন্ডটার সঙ্গে দুদিকে দুটো ও যুক্ত হয়ে যায়, আর কিছু ওজোন লেসের বিক্রিয়া মানে আর কিছু নয়। ডবল বন্ডটার সঙ্গে যে দুটো কার্বন ছিল ওখানে একটা করে ও যুক্ত হয়ে যাবে। তাহলে বিউ2n মানে CH3CH, ডবল বন্ড CH বন্ড CH3। তাহলে এখানে ডবল বন্ড ভেঙে ও যুক্ত হয়ে যায়, তাহলে হবে CH3CHO। তাহলে দুদিকেই একই হবে, CH3CHO। আর CH3 মানে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ হবে অ্যাসিটালডিহাইড। 27-এর খ। 28-এর কোশ্চেন, নিচের কোনটি অ্যাসিলিনের সঙ্গে বিক্রিয়া করে না? তাহলে অ্যাসিলিন হচ্ছে যেহেতু এইচগুলো আম্লিক এইচ, তা আম্লিক এইচ মানে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে বা ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে NaOH ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, Na ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এইচ বেরিয়ে যাবে, তার জায়গায় Na ঢুকে যাবে। HCl কিন্তু বিক্রিয়া করবে না, কারণ যেহেতু ওটা আম্লিক ধর্ম রয়েছে, HCl ও অ্যাসিডামি, তাহলে ওটা বিক্রিয়া করবে না। আর অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দিলেও বিক্রিয়া করবে, ওই এইচগুলোর বদলে সিলভার ঢুকে যাবে, একমাত্র বিক্রিয়া করবে না গ HCl। 29-এর কোশ্চেন, নিচের কোনটি অ্যামোনিয়াযুক্ত কিপ্রাসকুলেট দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে লাল অদক্ষেপ উৎপন্ন করে না? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এখানে লাল অদক্ষেপ উৎপন্ন করবে না মানে ওখানে ওই ট্রিপল বন্ডের কার্বনে কোনো এইচ থাকবে না। যদি এইচ একটা মিনিমাম থাকে, তাহলে বিক্রিয়া করে লাল অদক্ষেপ উৎপন্ন করবে। যে কোনোটা যদি একটা এইচ না থাকে, তাহলে বিক্রিয়া করবে না। তাহলে আমরা অ্যাসিটিলিনের দিকে এইচ রয়েছে, ইথাইল অ্যাসিটিলিনেও একদিকে এইচ রয়েছে। ডাইমিথাইল অ্যাসিটিলিনে দুদিকে দুটো মিথাইল গ্রুপ যদি থাকার কারণে মানে CH3C ট্রিপল বন্ড C বন্ড CH3, তাহলে ওই ট্রিপল বন্ডের কার্বনগুলোতে কোনো এইচ নাই, আর এইচ না থাকার কারণে ওরা বিক্রিয়া করবে না, আর লাল পদক্ষেপ দেবে না। তাহলে 29-এর গ। 30-এর কোশ্চেন, গিগনার বিকারকের সঙ্গে কোনটা অ্যালকেন উৎপন্ন করে না? তাহলে গিগনার বিকারকের যে ম্যাগনেসিয়ামের পাশের কার্বনটা ওটা নেগেটিভ, ওর কাজ হবে H+ নিয়ে অ্যালকেন হওয়া। তাহলে যেখানে যেখানে H+ পাবে সেখান থেকে নিয়ে অ্যালকেন তৈরি করবে। আমরা যদি দেখি খ অপশানে এইচগুলো আছে আম্লিক এইচ, ওখান থেকে H+ পাওয়া যাবে। গ অপশানে ওইচের এইচ, এখানে আম্লিক এইচ আছে পাওয়া যাবে। জল থেকেও H+ পাওয়া যায়। একমাত্র ক অপশান মানে প্রথম অপশানে ইথার থেকে কোনো কিন্তু এইচ পাওয়া যাবে না, অর্থাৎ অ্যালকেন উৎপন্ন হবে না, অর্থাৎ 30-এর ক। এখানেই আমাদের গুরুত্বপূর্ণ ভেরি ভেরি সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করা হলো। এর মধ্যে অনেক কোশ্চেন কমন থাকার সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।